ডাক্তারবাবু বাড়িতে আছেন? কে? আগে ডাক্তারবাবু একটুখানি দরজাটা খুলুন। মনতোষ ডাক্তার আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুলল। দরজাটা খুলে সে দেখতে পেল এক গরিব চাষা তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে সে আগে দেখেছে বলে মনে হয় না। হ্যাঁ, তো কি হয়েছে বলুন। ডাক্তারবাবু অনেক দূরের থেকে আসছি। আমার ছেলেটার বড্ড অসুখ, 3 দিন ধরে জ্বর। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আপনার অনেক নাম শুনেছি, তাই আপনার কাছে ছুটে এলো। আপনি বাঁচান ডাক্তারবাবু আমার ছেলেটাকে। ও আচ্ছা, ঠিক আছে, তবে আমার ভিজিট কিন্তু 50 টাকা আছে তো কাছে? আগে হ্যাঁ ডাক্তারবাবু, ওসব ব্যাপারে আপনি চিন্তা করবেন না। আপনি চলুন আমার সাথে। ডাক্তারবাবু তার ব্যাগ গুছিয়ে নিলেন, সঙ্গে কিছু প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে নিলেন। একবার তার কম্পাউন্ডার হারাধনকে খবর দিলেন যদি সে তার সাথে যেতে পারে, কিন্তু হারাধনকে খুঁজে পাওয়া গেল না। তাই তিনি একাই বেরিয়ে পড়লেন। তা বলছি, এতটা রাস্তা কি আমি হেঁটে যাব? না না ডাক্তারবাবু, আমি সঙ্গে গরুর গাড়ি এনেছি। গরুর গাড়িতে চেপে ডাক্তারবাবু চললেন পেশেন্ট দেখতে। রাস্তাটা একেবারে কমখানি নয়, 3টে গ্রাম পেরিয়ে যেতে হবে। তখনকার সময় যোগাযোগের মাধ্যম ছিল এই গরুর গাড়ি। যেতে যেতে ডাক্তারবাবু একটা জিনিস লক্ষ্য করছিলেন, আকাশটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। একটা সময় তিনি লক্ষ্য করলেন আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় ঝড় উঠতে পারে। তা প্রায় ঘন্টা দুয়েক এইভাবে চলার পর ডাক্তারবাবু একটু বিরক্ত বোধ করছেন। আচ্ছা, কত দূর বলুন তো? 2টো গ্রাম তো পেরিয়ে এলাম, আর কতটা রাস্তা? আকাশের যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এই যে ডাক্তারবাবু, আর একটুখানি গেলেই আমার বাড়ি। চারিদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে, হালকা বাতাস বওয়া শুরু হয়েছে, যে কোনো সময় ঝড় উঠতে পারে। আরও প্রায় মিনিট 30 এইভাবে চলার পর একটা কুড়ে ঘরের সামনে এসে থামলো গাড়িটা। আসুন ডাক্তারবাবু আসুন। ঘরের ভেতরে ঢুকে মনতোষ ডাক্তার দেখল একটা 12-14 বছরের ছেলে বিছানায় শয্যাশায়ী। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে। তার শিয়রে বসে আছে একটি মহিলা, অবশ্যই তার মা হবে। গরিব কৃষকটি কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুকে বলল, ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন। দেখুন আমার ছেলেটার এই অবস্থা। আহা, অত চিন্তা করবেন না, আমি যখন এসছি তখন কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ রোগীকে পর্যবেক্ষণ করলেন, কিছু ওষুধপত্র দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখলেন। কিন্তু রোগীর অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, অবস্থার কিছু উন্নতি হলো না। সাধারণত এরকম অবস্থা হলে হাসপাতালে ভর্তি ছাড়া উপায় থাকে না, কিন্তু এখান থেকে হাসপাতাল বহু দূর। নিয়ে যেতে যেতে রোগীকে আর বাঁচানো সম্ভব হবে বলে মনে হয় না। রাত তখন বাজে প্রায় 8টা। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, খুব ঘন ঘন বাজ পড়ছে, আর তার সাথে চলছে এলোপাথারি হাওয়া। কালো আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানিতে চারিদিক স্পষ্ট বোঝা যাচ্ছে। বিকেল থেকে এই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু আশার আলো একটা দেখা গেল। এবার বাচ্চাটি চোখ খুলে চেয়েছে। চোখ খুলে বাচ্চাটি তার মায়ের দিকে তাকালো। যে ছেলেটি 3 দিন অচৈতন্য অবস্থায় পড়েছিল, সে এখন বিছানার ওপর উঠে বসেছে। বাচ্চাটি তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। মনতোষ ডাক্তার বুঝতে পারলো, যাক, বিপদটা তাহলে কেটে গেছে। সবার মুখে হাসি ফুটে উঠল। ডাক্তারবাবু, আপনি সত্যি ভগবান। আপনি না থাকলে আমার ছেলেটাকে আজকে বাঁচাতে পারতাম না ডাক্তারবাবু। রাতের খাওয়া দাওয়াটা রুগীর বাড়িতেই তাকে সারতে হলো, কারণ তারা কোনোভাবেই তার বাবুকে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় একটি চেয়ারে ডাক্তারবাবু বসে আছেন, শুধু অপেক্ষা করছেন বৃষ্টি কখন থামবে। কিন্তু বৃষ্টি থামার নাম নেই।
অবশ্য বৃষ্টি তাকে আটকে রাখতে পারবে না, কিন্তু এই মুহুর্মুহুর বাজ পড়ে চলেছে, এইটাই বড্ড ভয়ঙ্কর। বাজ পড়া বন্ধ হলেই ডাক্তারবাবু বেরিয়ে পড়বেন, কারণ ইতিমধ্যেই তার কাছে খবর চলে এসছে জমিদার গিন্নির অবস্থা খুব একটা ভালো নয়, তাকে এক্ষুনি সেখানে যেতে হবে। যাক, বাজ পড়াটা বন্ধ হয়েছে, এবার তাহলে বেরিয়ে যাওয়া যেতে পারে। ডাক্তারবাবু তার ছাতা নিয়ে বেরোতে যাবেন, ঠিক সেই সময় গরিব কৃষক তাকে একটা কথায় বলল, ডাক্তারবাবু, আকাশের যা অবস্থা, তাতে আপনি কিভাবে হেঁটে হেঁটে যাবেন? গরুর গাড়িও তো এই বৃষ্টির মধ্যে যাবে না। আজকের রাতটা থেকে যান আমাদের এখানে, কাল সকালে না হয় বেরোনো যাবে। আরে না না, সেটা সম্ভব নয়, কারণ জমিদার গিন্নির অবস্থা খুব একটা ভালো নয়, আমাকে সেখানে পৌঁছাতেই হবে। ঠিক আছে, তাহলে আর আপনাকে আটকাবো না। সত্যি আপনার মতন মানুষ এখনকার দিনে পাওয়া যায়? নিজের কথা না ভেবে রোগীর জন্য আপনি ছুটে যাচ্ছেন। অল্প একটু মুচকি হেসে মনতোষ ডাক্তার মনে মনে একটা কথাই শুধু ভাবলো, আমি কি আর জমিদার বাড়ি যাচ্ছি জমিদার গিন্নির জন্য আমার একেবারে মন উতলা হয়ে উঠেছে? আমি তো যাচ্ছি সেখানে ওপরই পাওনা পাবো। জমিদার বাবুকে টুপি পরানো খুব একটা কঠিন ব্যাপার নয়। মাথায় ছাতা আর হাতে সুটকেস নিয়ে বেরিয়ে পড়ল মনতোষ ডাক্তার, বৃষ্টির পরোয়া না করেই। অবশ্য সে পয়সার চাইতে বেশি কিছু চেনে না, তার কাছে পয়সায় সব কিছু। বৃষ্টিটা এখন সামান্য একটু কমেছে, কিন্তু যা পড়ছে তাতে গা ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডাক্তারবাবু ছাতা মাথায় দিয়ে খুব সাবধানে সামনের দিকে এগিয়ে চলেছেন। পুরো রাস্তা ফাঁকা, কোথাও কোনো জনমানব নেই। অবশ্য থাকবেই বা কী করে, এই বৃষ্টিতে গ্রাম বাংলার রাস্তাঘাট সাধারণত ফাঁকাই থাকে। মাঝে মধ্যে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, আর তার সাথে মেঘের গর্জন। তবে আগের থেকে মেঘের গর্জন কিছুটা কমেছে। রাস্তাঘাট প্রচণ্ড পিছল, কাদায় ভর্তি। জুতো সোলে কাদা আটকে গিয়ে জুতোটা এত ভারী হয়ে যাচ্ছে যে পা ফেলা প্রায় মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তার ধারে কোনো শক্ত জিনিস, ইট বা পাথর পেলে তাতে তিনি পা ঘষে কাদাটাকে ছাড়িয়ে নিচ্ছেন। না, এবার একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। ওই খেয়াঘাটে গিয়ে যদি একটা নৌকা ঠোকা পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, নাহলে এইভাবে হেঁটে হেঁটে গ্রামে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে খেয়াঘাটে নৌকা পাবো কি? পাওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই। একবার চেষ্টা করে দেখতে হবে পাওয়া যায় কি না। খেয়াঘাটের কাছে এসে ডাক্তারবাবু দেখলেন সেখানে একটাও নৌকা নেই। অবশ্য থাকবেই বা কী করে, যা বৃষ্টি হয়েছে তাতে নদীর জল ফুলে পেঁপে উঠেছে, এখনো বৃষ্টি হয়ে চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে কে নৌকা চালাতে যাবে? খেয়াঘাটে নৌকা পাওয়ার আশা একেবারেই নেই। খেয়াঘাট থেকে ডাক্তারবাবু চলেই আসছিলেন, পেছন থেকে কে যেন একটা ডাক দিল, ও মশাই, যাবেন নাকি? পেছন করে ডাক্তারবাবু দেখলেন এক মধ্যবয়সী মাঝি তাকে ডাকছে। হ্যাঁ, যাবো তো। কত দূর যাবেন? ওই রসুলপুর গ্রামের জমিদার বাড়ির সামনে যে ঘাটটা আছে ওইখানেই যাব। আচ্ছা, চলে আসুন। ক পয়সা নেবে আগে সেটা বলো। আরে বাবা, এই বৃষ্টির মধ্যে যাচ্ছি, যা হোক একটা বুঝে দেবেন আপনি। 1 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলে আসুন। যা পাওয়া যায় তাই অনেক, এমনিতেও আর কোনো যাত্রী আমি পাবো না। ডাক্তারবাবু নৌকায় উঠে বসলেন, মাঝি নৌকা টানা শুরু করলো। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চলেছে, বৃষ্টিটা প্রায় ধরে এসেছে, কিন্তু আকাশের বুকে বিদ্যুতের ঝলকানি এখনো লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সময় আবার মুষলধারে বৃষ্টি আসতে পারে। মাঝিটা এত আস্তে আস্তে নৌকার দাঁড় টানছে, এ তো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এর থেকে হেঁটে গেলে তো ডাক্তারবাবু অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতেন। এই যে মাঝি ভাই, একটু তাড়াতাড়ি টানো, আমাকে তো পৌঁছাতেও হবে। এর থেকে হেঁটে গেলে তো আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। মাঝিটা একটু অদ্ভুতভাবে হেসে বলল, তা আপনি কোথায় যাবেন? আগেই তো বললাম
রসুলপুর জমিদার বাড়িতে যাব। ও, তা কি কাজ ওখানে আপনার? ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হচ্ছেন। আচ্ছা ভাই, তোমাকে এত কিছু আমি কেন বলতে যাব? তোমাকে পয়সা দিচ্ছি, তুমি আমাকে নিয়ে চলো। এত কথার তো কোনো দরকার নেই। কথাটা শুনে মাঝি আবার হেসে উঠল। এইভাবে বেশ কিছুক্ষণ নৌকা টানলো, কিন্তু ডাক্তারবাবু একটা জিনিসই লক্ষ্য করছেন, নৌকা যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে এক চুল নড়েনি। আশেপাশের পরিবেশটা তিনি লক্ষ্য করছেন, যা ছিল তাই আছে। অদ্ভুত ব্যাপার, টানা ৪৫ মিনিট হয়ে গেল একই জায়গায় মাঝ নদীতে দাঁড়িয়ে আছে তারা। এই যে মাঝি ভাই, তুমি কি মাঝরাতে আমার সাথে মশকরা করছো? তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? জোরে দাঁড় টানো, আমাকে তো পৌঁছাতে হবে। আপনি কি করে পৌঁছাবেন ডাক্তার বাবু? আপনি তো আর এখান থেকে ফিরতে পারবেন না। কথাটা শোনার পরই ডাক্তারবাবু খুব রেগে গেলেন। কি বলছো কি তুমি? মাঝরাতে আমার সাথে মশকরা করছো কেন? তাড়াতাড়ি আমাকে ডাঙায় নিয়ে চলো, আমি যাবো না তোমার নৌকায়। তোকে ডাঙায় নিয়ে যাব? তোকে তো এই মাঝ নদীতেই ডুবিয়ে মারবো। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু দেখতে পেলেন মাঝির শরীরটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে চলেছে। তার চোখগুলো টকটকে লাল হয়ে গেছে, তার সারা শরীরের কোথাও কোনো মাংস নেই। বসে আছে তার সামনে একটা নরকঙ্কাল, তার চোখ লাল জল করছে। কি দেখছে সে? ডাক্তারবাবু অবশ্য সাঁতার জানেন না, যদি জানতেন তাহলে তিনি জলে ঝাঁপ দিতেন। সেই নরকঙ্কালের কাছে ডাক্তারবাবু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলেন। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। সেদিন আমিও তোর কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুই কি দিয়েছিলিস? তুই আমার কথা শুনেছিলিস? তুই পয়সা ছাড়া কিছুই চিনিস না। মনে কর, সেই দিনও এরকম বৃষ্টি হচ্ছিল, আমি তোর বাড়ি গিয়েছিলাম। ডাক্তারবাবু, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? আরে হ্যাঁ, ঠিক হয়ে যাবে। একটু দেখুন ডাক্তারবাবু ভালো করে। আচ্ছা, ভালো কথা। আপনার সামর্থ্য থেকে তো মনে হচ্ছে না আপনি আমার ফিস দিতে পারবেন। আমার কিন্তু 50 টাকা ফিস। 50 টাকা? আমাকে নিয়ে আসার আগে আপনার জানা উচিত ছিল আমার ফিসটা কত। ডাক্তারবাবু, আমি এত টাকা কোথায় পাবো? আমি একটা সামান্য মাঝি, খেয়া পার করে আমার দিন কাটে। আমার কাছে মাত্র 10টা টাকা আছে। ডাক্তারবাবু, দয়া করুন ডাক্তারবাবু, আমার মেয়েটা না হলে বাঁচবে না। কিছু একটু ওষুধ দিয়ে যান। না না, আমি কোনো ওষুধ দিতে পারবো না। আমি টাকা না পেলে আমি কাজ করি না। ডাক্তারবাবু, এরকম করবেন না ডাক্তারবাবু। সঙ্গে সঙ্গে মনতোষ ডাক্তারের সব কথা মনে পড়ে গেল। সে কি করেছিল? সে যদি চাইতো সেই মুমূর্ষ রোগীকে সেই ওষুধটা দিয়ে তার জীবন বাঁচাতে পারত, সেই ওষুধটা দিলেই মেয়েটির জীবন বেঁচে যেত। কিন্তু সেদিন সে সেটা করেনি, তার কাছে পয়সার দাম অনেক বেশি ছিল। কি রে, তোর মনে পড়েছে সেদিন তুই কি করেছিলিস? তোর জন্য আমার মেয়ে মরে গেল, আমিও সেই দুঃখে মরে গেলাম। ভূত হয়ে অপেক্ষা করছিলাম, কবে তোকে এখানে পাবো, তোকে শেষ করব। আজ সেই বাদল রাতে সেই সুযোগ চলে আসলো। পরদিন সকালে রসুলপুর জমিদার বাড়ির ঘাটে মনতোষ ডাক্তারের লাশ ভেসে উঠল।